কিভাবে ডাকবে বুঝতে পারছে না। যতই এদিক ওদিক লড়াই করুক, তার কি লজ্জা কম নাকি? ডান হাত দিয়ে দীপের বাহুতে আলতোভাবে নাড়া দিল নীরা। আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে দীপকে ঝাঁকুনি দিচ্ছে আর বলছে, ক্যাডার সাহেব উঠুন, সকাল হয়েছে তো, একটু পর আপনার কলেজে যেতে হবে। বার কয়েক ডাকার পর দীপ চোখ খুলেই নীরাকে দেখে অবাক হয়ে বলে, কি হয়েছে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। আপনাকে কলেজে যেতে হবে না? অবাক হলো দীপ চলে গেল ফ্রেশ হতে। তারপর ঘরে আসতেই নীরা বলে, এই নিন, আপনারা আমার জন্য নাস্তা এনেছি, একসাথে খাবো আমরা। কি হচ্ছে না হচ্ছে সব কিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে দীপের। এক থাপ্পড়ে কি না নীরা বড় পাগল হয়ে গেল নাকি? কিছু না বলে খাটে বসলো দীপ। নীরা এক প্লেটে সবজি নিয়ে তাদের মাঝখানে রাখলো। তারপর বলে, এই নিন, আমরা এক প্লেটে করে দুজনে খাবো। এমনই শীতের ঠান্ডা। তারপর নীরার এই রোমান্টিক কথাবার্তা শুনে শুকনো কাশি উঠল দীপের। বেচারা দীপ একসাথে এত কিছু মেনে নিতে পারছে না। নীরার সাথে সাথে কুসুম গরম করা পানি ফ্লাক্স থেকে বের করে দীপকে দিয়ে বলে, এই নিন পানি, আপনার ঠান্ডার সমস্যা আছে, তাই আমি গরম পানি এনেছি। দীপ চুপ করে পানি পান করলো। পানি পান করার পর দীপ নীরার বানানো রুটিগুলো দেখলো। রুটির শেপগুলো দেখে দীপ মনে মনে হাসতে থাকে। তার বউ পারে না, তাও চেষ্টা করে এনেছে। এখন সরাসরি কিছু বলে কষ্ট পাবে, তাই চুপ করে নীরার সাথে এক প্লেটে রুটি ও সবজি খেলো। রুটি খেতে খেতে দীপ বলে, একদম পারফেক্ট হয়েছে। সবজির ঝাল মশলা ঠিক ঠিক, এবং রুটিও খেতে মজা হয়েছে। কিভাবে করলে? আমি তো শুধু হাত নাড়িয়ে নাড়িয়ে সব করেছি, পরিমাণগুলো সব মামুনি বলে দিয়েছিল। বিয়ের পর থেকে নীরা দীপের মা মিসেস সাবিনাকে মামুনি বলে ডাকে। দীপ খুশি হলো, নীরা তার পরিবারকে আপন করে নিয়েছে। অবশ্য দীপ জানতো নীরা এমনটি করবে। খাওয়া দাওয়ার পর দীপ আলমারি থেকে শার্ট ও ব্লেজার বের করতে যাবে। ঠিক তখনই নীরা এসে তাকে একটি ব্লেজার পছন্দ করে বের করে দিয়ে বলে, আজ থেকে আমার পছন্দ করে দেয়া ড্রেস পরেই যাবেন। দীপ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দেয়। দীপ ঘর থেকে বের হওয়ার আগে নীরা বলে ওঠে, আমাকে কোন কোন চ্যাপ্টার মুখস্থ করতে হবে দেখিয়ে দেবেন না? এবার আর দীপ থমকে থাকতে পারলো না। নীরার কাছে এসে নীরার কপালে হাত দিয়ে বলে, থাপ্পড় কি জ্বরটা বাঁধিয়েছ? কিসব উল্টাপাল্টা কথা বলছো? থাপ্পড়ের পর হয়ে ঔষধ দিয়েছিলেন, ওটাতে ঠিক হয়েছি। মনে মনে কথাটি বলে সরাসরি বলে, থাপ্পড়ের সাথে মনে হয় মধু মিক্সড করা ছিল, তাই তো এখন থেকে বরের সেবা করা শুরু করছি। আর আমার স্বামী যে কিনা বিসিএস ক্যাডার আবার প্রফেসর, তার বউকে কি অমনোযোগী হলে মানায়? তাই আমিও আজ থেকে পড়াশোনাতে মনোযোগী হব। খুশি হলো দীপ। নীরার মাথায় টোকা দিয়ে বলে, পাগলি। তারপর নীরাকে সব কিছু দেখিয়ে বের হয় ঘর থেকে বের হতেই নীরা আবার পিছন থেকে ডাক দেয় দীপকে, বলে, দাঁড়ান ক্যাডার সাহেব। ড্রয়িং রুমে মিস্টার সমুদ্র বাদে সবাই ছিলেন। মিস্টার সমুদ্র কাজে চলে গেছেন। নীরা ডাক শুনে সবাই তাকালো নীরা ও দীপের দিকে। নীরা দীপের কাছে এসে বলে, টাই না বেঁধেই চলে যাচ্ছেন? আপনাকে এই লোকে টাই ছাড়া মানাই না। বলে দীপের কাছে এসে টাই বেঁধে দেয়। পিঙ্কির দিকে তাকিয়ে নীরা শয়তানি হাসি দেয়। মূলত পিঙ্কিকে দেখাতেই নীরা এই কাজ করেছে। মিসেস শিউলি দুষ্টুমি করে বলেন, কি আর করবে বলো নাতবউ, আমার নাতি তো রসকসীন মানুষ, বিদ্যা ছাড়া কিছুই বুঝে না। একদিনে বউয়ের এত শোয়াক ঠিক মাথা সামলাতে পারছে না, তাই দুই একটা ভুল করতেছে। তারপর দীপের দিকে তাকিয়ে মিসেস শিউলি বলেন, দেখো, ক্লাস পড়ানোর সময় বউয়ের সেবা যত্নগুলো মাথায় আইনো না, তাহলে আবার সবগুলাই ফেলবা। বউ তো আর কলেজে থাকবে না তোমার সব সংশোধন করে দেওয়ার জন্য। সবে একসাথে হেসে ওঠে। দীপ গলা খাকারি দিয়ে চলে যায়। দীপ যাওয়ার পর নীরা মিসেস সাবিনাকে উদ্দেশ্য করে বলে, আমার উনি এখন আমাকে পড়তে বলে গেছে। দুপুরের রান্না যখন করবে আমাকে একটু ডাক দিও, আমি রান্না করব তোমাদের সাথে। মিসেস সাবিনা খুশি হয়ে বলেন, থাক মা, তোমাকে আপাতত এত কষ্ট করতে হবে না। তোমার উনি যা যা বলেছে তাই করো। তোমার তো কয়েক মাস পরেই পরীক্ষা। ভালোভাবে পড়াশোনা করে তোমার উনার মনের মতো রেজাল্ট করো। নীরা লজ্জে পেয়ে রুমে যেতে নিলেই পিঙ্কি আবারও খোঁচে মেরে বলে, ছোট ইসরে পাকা মেয়েকে বিয়ে করে আনলে এমনই হবে।
মামি, আজকে আমি তোমাকে সাহায্য করব, চলো। নীরা কিছু বলতে যাবে, দীপান্বিতা ইশারা করে না বুঝিয়ে দেয়। নীরার কানের কাছে এসে বলে, ঘরের বউদের এত তর্ক করতে নেই, কিছু সময় চুপ থেকেও প্রতিবাদ করা যায়। তুমি যেয়ে পড়তে বসো, আমরা দেখছি। দীপান্বিতার কথার প্রেক্ষিতে নীরা ঘরে এসে পড়তে বসে। প্রায় ঘন্টা খানেক পর দীপের কল আসে নীরার ফোনে। নীরা কল রিসিভ করলে দীপ বলে, ঠিকভাবে পড়াশোনা করছো তো, নাকি এখন পারফেক্ট বউ হওয়ার জন্য দুপুরে রান্না করতে গেছো? বাবা, ক্যাডার সাহেব তো তার বউয়ের প্রতি অনেক যত্নশীল। বউকে রান্নাবান্না করতেই দেয় না, এত ভালোবাসা বউয়ের প্রতি। ভালোবাসার পরিমাপ কি আমি বাসায় এসে দেখিয়ে দিব? লজ্জা পেয়ে নীরা বলে, আমি সব পড়েছি, আর কিছু কিছু চ্যাপ্টার বুঝিনি, ওগুলো আপনি এসে বুঝিয়ে দেবেন। আচ্ছা, তাহলে রাখছি, আমার নেক্সট ক্লাস নেওয়ার সময় হয়ে এসেছে। আচ্ছা, বাই। কথা শেষ করে দীপ ক্লাসে চলে যায় আর নীরা দীপের কথা ভাবতে থাকে। হঠাৎ নীরার মনে পড়ে দীপের ডায়েরির কথা। সাথে সাথে বুক সেলফের বইগুলোর পিছনে লুকানো ডায়েরি বের করে পড়তে থাকে। ডায়েরির সূচনা পৃষ্ঠাতে দীপ নীরাকে নিয়ে অনুভূতির কথা কবিতা আকারে লিখেছেন, আর বাকি পৃষ্ঠাতে লিখেছে নীরাকে কিভাবে দেখলে নীরার প্রতি কিভাবে ভালোবাসার জন্ম নিল এগুলো। প্রথম পৃষ্ঠা উল্টিয়ে নীরা পড়ল, আজ থেকে 8 বছর আগে। আমরা এসেছিলাম সপরিবারে। আমি আর বাবা ঢাকাতেই থাকতাম। মা আর দীপান্বিতা ছিলেন গ্রামের বাড়িতে। ঢাকার বাড়ি কমপ্লিট হওয়ার পর আমরা জিনিসপত্র নিয়ে যেদিন প্রথম এই বাড়িতে আসি, দেখতে পাই এক 10 বছর বয়সী মেয়ে হাতে ব্যাট নিয়ে তাড়া করতে থাকে এক টাকলা লোককে। মেয়েটির মুখে একটাই কথা, বুইড়া বেটা কত বড় সাহস আমার গাছের ফুল চুরি করে, তাও আবার গাছ থেকে ফুল নিয়ে আর এক বাসার মহিলাকে দেয়। তোরে তো আমি আজ শেষ করছি। ঘরে ঘরে মেয়ে বউ থুয়ে অন্যের বউকে ফুল দেয়া, তাও আবার আমার লাগানো গাছ থেকে। লুচ্চা টাকলা বুইড়া, দাঁড়া বলছি, দাঁড়া। লোকটিও ভয়তে ভয়তে দৌড়াতে থাকে। অবশেষে না পেরে লোকটি ওখানে বসে হাঁপাতে থাকে। সেই সময় মেয়েটি এসে হঠাৎই চোখের পলকে তার কপালে ব্যাট দিয়ে দেয় এক বাড়ি। লোকটির টাক মাথায় বসেছিল আলুর চাক, যার ফলে এলাকার লোকজন সবাই এক হয়। মেয়েটির মা এসে মেয়েটির কান ধরে দেয় এক টান, জিজ্ঞাসা করেন, কেন করছো তুমি এমন কাজ? মেয়েটি লোকটির বউ ও মেয়েসহ পুরো এলাকার সামনে বলে, দুইটা অন্যায় করেছে। এক ঘরের মেয়ে বউ বাদ দিয়ে অন্যের বউকে ফুল দেয়, সেই ফুল আবার আমার গাছ থেকে ছিঁড়ে নেয়। 2 নম্বর অন্যায়ের কথা মানুষ পাত্তা না দিলেও 1 নম্বর অন্যায়ের জন্য টাক মাথায় চাক বসানো লোকটির কাছে ব্যাট নিয়ে হাজির হলো তার বউ। কোমরে শাড়ি গুজে হাতে ব্যাট নিয়ে এবার সেই বৃহৎ করে দিল ক্ষুদ্র আলুর চাক। নীরা এইটুকু পরে হা হা করে হাসতে থাকে। নীরা বুঝতে পেরেছে এটা তাকে নিয়ে বলেছে। ছোটবেলায় এমন দুষ্টুমি ও অন্যায়ের প্রতিবাদ নীরা সবসময় করে। নীরাকে মিসেস নাজনীন ও মিস্টার রবিন বড় করেছেন সমাজের সব কিছু শিখিয়ে পড়িয়ে। আশেপাশের কোন কোন মানুষ ভালো, কোন কোন মানুষ খারাপ, এগুলো সব কিছু কীভাবে বুঝতে হয় এটা নীরাকে ছোটোবেলাতেই শেখানো ছিল। একজন লোক মেয়েদের সাথে কিভাবে কথা বলে, কোনটা কোন ইঙ্গিতে বলে, এই সব কিছু মিসেস নাজনীন নীরাকে শিখিয়ে দিতেন। সমাজে যে ভালো মানুষের রূপের আড়ালেও নরপশু থাকে, এটা উপলব্ধি না করলে মেয়েরা সচেতন হতে পারবে না। তাই প্রত্যেক পরিবারের উচিত মেয়েদের বয়স হওয়ার আগেই তাদের নিজেদের সচেতনতার দিকগুলো বুঝিয়ে দেওয়া। অপর পৃষ্ঠা উল্টিয়ে নীরা পড়ে, আজ প্রাইভেট পড়াতে যাব, ওই সময় দেখলাম মেয়েটি রাস্তার এক ছেলেকে ধরে মারছে। বুঝতে পারলাম না কেন এমন করছে। আহত অবস্থায় ছেলেটিকে দেখলে মায়া লাগে। মেয়েটি একা না, সাথে তার বান্ধবীও মারতে থাকে ছেলেটিকে। আশেপাশে থেকে লোক জড়ো হয়। রাস্তার পাশের বাড়ি থেকে একজন লোক এসে জিজ্ঞাসা করে, তুমি এভাবে নিষ্কৃষ্টভাবে ওকে মারছো কেন? গরিব ঘরের ছেলে দিন আনে দিন খায়, তাকে কেউ এভাবে মারে? মেয়েটি রেগে বলে ওঠে, গরিব ঘরের ছেলে দিন এনে দিন খাবে না তো কি করবে?
লোকটি বুঝতে পারে না কথাগুলো, তাই বলে, মানে? মানে এই যে এই নিরীহ গরিব দিন এনে দিন খাওয়া ছেলেটি আপনার বাড়ির জানালা থেকে আইফোন চুরি করেছে। আপনি যদি বলেন তাহলে আমি এই চোরকে না মেরে আপনার ঘর থেকে আনা দিনটাকে খাওয়ার সুযোগ করে দেই। মেয়েটির কথা শেষ না হতেই এবার লোকটি ছুটতে লাগলো ওই চোরের পিছনে। এসব দৃশ্য দেখে যেমন মুগ্ধ হতাম ঠিক তেমন হাসতেও থাকতাম। একটি মেয়ে যেমন প্রতিবাদ করে তেমন হাসাতেও পারে, তবে তখন আমি মেয়েটির প্রতি ভালোবাসা ফিল করতে পারিনি, শুধু একটু ভালো লাগা কাজ করেছিল। মাঝখানে কিছু পৃষ্ঠা নীরাকে নিয়ে এমন আরও কিছু লেখা ছিল। এগুলো পড়ে নীরা নিজেই হাসতে থাকে। কয়েক পৃষ্ঠা উল্টিয়ে নীরা পড়ে, আজ মেয়েটির ভাই জার্মানে চলে যাচ্ছে। দেখতে দেখতে যে কিভাবে 3টি বছর হয়ে গেল বুঝতেই পারলাম না। মেয়েটির বাদরামি একটু কমেছে, কিন্তু প্রতিবাদ সে সব সময় করে। রাতের আধারে আমি বেলকনিতে বসে পড়ছিলাম, ঠিক সেই সময় দেখি মেয়েটি চাঁদের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। সারাদিনে একবারও মেয়েটি কান্না করেনি, কিন্তু রাতের বেলা চাঁদকে সাক্ষী রেখে সে ভাইয়ের জন্য কান্না করতে থাকে। মনের ভিতর তখন একটি কথাই ভেসে আসে, রাতের আধারে চন্দ্রকে করো তুমি সাক্ষী, তোমাকে হইতে দেখেছি আমি উড়ন্ত পাখি। চন্দ্রকে দেখাও তোমার চোখের পানি, গোপনে খেলতে থাকি আমি তোমার সাথে লুকোচুরি। তাই তো দিয়েছি আমি আমার প্রেমের নাম লুকোচুরি গল্প। লুকোচুরি গল্প কথাটি নীরা পড়ছে না, বরং কথাটি নীরার কানে বারবার বাজতে থাকে। দীপ্তাকে গোপনে এত ভালোবাসে যে যেদিন প্রথম কান্না করতে দেখে সেদিনই তার জন্য মনে মনে কবিতা লিখে। কবিতার নিচে লেখা, চন্দ্র পাখির চোখের পানি আমি সহ্য করতে পারছি না, মন চাই এখনই ছুটে যাই তার কাছে, কিন্তু না, সাহস করে উঠতে পারিনি। এখন আমি বেকার, আর চন্দ্র পাখির সাথে আমি টাইম পাস করতে চাই না। আমি চাই চন্দ্র পাখি আমার কাছে হালালভাবে আসুক। এরপর আরও কিছু পৃষ্ঠা উল্টিয়ে নীরা পড়ে, আজ আমি চাকরি পেয়েছি। চন্দ্র পাখি আসার আগে আমার জীবনের উদ্দেশ্য ছিল একজন ভালো শিক্ষক হওয়া। এই শিক্ষক হওয়ার ইচ্ছা আমারই কলেজের শিক্ষক থেকে এসেছে। মানুষ তো মানুষকে দেখেই নতুন কিছু হওয়ার ইচ্ছা জাগ্রত করে, ঠিক তেমন আমিও করলাম। ভাগ্য আমাকে আর কোনো জায়গায় না, আমার চন্দ্র পাখির কলেজেই সুযোগ করে দিল। চন্দ্র পাখিদের ডিপার্টমেন্টের শিক্ষক অবসরপ্রাপ্ত হওয়ায় আমাকে এখন ওই ডিপার্টমেন্টে যেতে হয়। ক্লাসে পড়ানোর সময় আমি সিরিয়াস থাকতাম, কিন্তু চন্দ্র পাখি থাকতো অমনোযোগী। আমি চন্দ্র পাখি সব কিছু সহ্য করতে পারলেও এই একটি বিষয় সহ্য করতে পারতাম না, পড়াশোনাতে এমন অবহেলা আমার আগাগোড়াই অপছন্দের দিক। ক্লাসের ভিতর একজন এমন হলে তাকে আশকারা দিলে বাকিরা পেয়ে বসবে, তাই চন্দ্র পাখিকে পানিশমেন্ট দিতে বাধ্য হতাম। চন্দ্র পাখি পড়াশোনায় অমনোযোগী হওয়াতে আন্টির যেন চিন্তা বেড়ে গেল। এমনই একবার এসএসসি ফেল করে, তখন আমারও রাগ হয় খুব, কিন্তু মুখ ফুটে কিছু বলি না। আন্টি রিকোয়েস্টে আমি পড়াতে থাকি চন্দ্র পাখিকে। আমার ইচ্ছা ছিল না পড়ানোর, কারণ এমনিতেই আমি তার কলেজের শিক্ষক, এখন আবার হয়ে গেলাম প্রাইভেট শিক্ষক। কিন্তু আমার মা এবং আন্টি এর অনুরোধে না করতে পারি না। টেনশন যেন মাথায় উঠে ঘুরপাক খাচ্ছে। যাকে নিয়ে টানা 7 বছর করেছি লুকোচুরি প্রেমের অনুভূতি, আজ সেই হতে গেল আমার 2 দিকের ছাত্রী। এইটুকু পড়ে নীরার যেন হাসতে হাসতে পেট ব্যথা শুরু হলো। তারপর শেষের দিকে এসেছে, সেখানে লেখা, আজকে পিঙ্কি গ্রামে যাবে। এতদিন পড়াশোনার নাম করে খুব জ্বালিয়েছে। যেহেতু ও পড়াশোনার জন্য আমার কাছে আসতো, তাই না করতে পারতাম না, বাধ্য হয়ে পড়াতাম পিঙ্কিকেও। পিঙ্কি গ্রামে যাওয়ার আগে ফুপি ও পিঙ্কির কিছু কথা আমি আড়ালে শুনতে পাই। পিঙ্কি ফুপিকে বলে, দীপ বেবির জব তো হয়ে গেছে, এখন মামাকে বলে বিয়ের ব্যাপারটা ফাইনাল করে দাও। আমি যে দীপ বেবির জন্য অপেক্ষা করতে পারছি না।
হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলবো। তোর চাচাতো ভাইয়ের মেয়ের আকিকা শেষ করে এসে তার বিয়ের ব্যবস্থা করব। তুই দীপকে পাবি আর আমি পাবো সম্পত্তি। হা হা হা। এগুলো শুনেও আমি তখন কোনো প্রতিবাদ করিনি, শুধু পিঙ্কি ও ফুপির যাওয়ার অপেক্ষা করেছি। ওরা চলে যাওয়ার পরপরই আমি মাকে আমার মনের অনুভূতিগুলো প্রকাশ করি, সাথে পিঙ্কি ও ফুপির প্ল্যানগুলো। এই সব কিছু শুনে মা, বাবা ও দীপান্বিতা আমার আর চন্দ্রপাখির বিয়ে ঠিক করে। আমি বুঝতে পারিনি আন্টি এত সহজেই রাজি হবেন। বিয়ের সময় চন্দ্রপাখি আমাকে অনেকভাবে বুঝিয়ে দিত যে সে বিয়েটা করতে চায় না, কিন্তু আমার জীবনে চন্দ্রপাখিকে নিয়ে অনেক আগেই বাসা বেঁধে রেখেছি। তাই যত পারতাম চন্দ্রপাখিকে এড়িয়ে যেতাম। এমন যদি হতো আমার চন্দ্রপাখি অন্য কারোর প্রতি মত্ত, আমি নিজে সরে আসতাম। কিন্তু চন্দ্রপাখি তো পাগলামির জন্য বিয়েটা ভাঙতে চায়। সেখানে আমি কি করে হতে দেই আমার চন্দ্রপাখিকে আমার থেকে দূরে? দিন শেষে ভালোবাসার জালেই হার মানতে হয়েছে আমাকে। আমি ভালোবাসি, খুব ভালোবাসি আমার চন্দ্রপাখিকে। শিক্ষক হয়েছি আমি এই 2 বছর ধরে, কিন্তু ভালো তো বেসেছি আমি টানা 8 বছর ধরে। বিয়ের সময় গায়ে হলুদের দিন আমার ঘরে কে আসে হলুদের কিছু জিনিস নিতে। ভুলবশত আমি ডায়েরিটি টেবিলে রেখে যাই। কেয়া পড়ে নেয় আমার এই ডায়েরি। তখন থেকে সেও আমাকে সাহায্য করতে থাকে আমার আর চন্দ্রপাখির বিয়ের জন্য। এই বিয়েতে যত বাধা বিপত্তি পেরিয়েছি সব আমার বুদ্ধিতেই হয়েছে। কিন্তু আমার চন্দ্রপাখি জানতেই পারবে না তার অগোচরে তাকে কেউ ভালোবাসে। আমার এই লুকোচুরি প্রেমে থেকে যাবে আমার লুকোচুরি গল্প। এরপর আর কিছু লেখা নেই, হয়তো ব্যস্ততার জন্য বিয়ের পর লিখতে পারিনি। দীপ ডায়েরি বন্ধ করে নীরা বলে, আপনার এই লুকোচুরি গল্প সম্পর্কে অবগত হয়ে গেছে আপনার চন্দ্রপাখি, মাই ডিয়ার ক্যাডার সাহেব। দুপুরে দীপ বাসায় আসে একটু দেরি করে। বাসায় আসার সাথে সাথে মিসেস সাবিনা বলেন, ক্যাডার সাহেব এসেছেন? আপনার বউ তো না খেয়ে অপেক্ষা করছে, বলেছে আমার উনি আসলে একসাথে খাবো। হাত ঘড়ির দিকে তাকালো দীপ, দেখলো বিকেল হয়ে এসেছে, প্রায় 4টা ছুঁই ছুঁই। নীরা এখনো না খেয়ে আছে। কি এমন হলো যে মেয়েটা এমন করছে? এটা বুঝতে পারছে না দীপ। লোক দেখানো কাজ এত কেন করবে? দীপ ঘরে আসার সাথে সাথে নীরা দীপের বাড়ি পড়ার পোশাক বের করে দেয়। দীপ বলে, তুমি নাকি না খেয়ে আছো? হ্যাঁ, আপনি আর আমি একসাথে খাবো তাই। কি হয়েছে তোমার বলো তো? এক থাপ্পড়ে ঘাড় তেরা থেকে ঘাড় সোজা হয়ে গেল নাকি? ধুর, আপনিও না পড়ে আছেন এক বিষয় নিয়ে। মানুষ বুঝি বদলায় না। লজ্জা পাওয়ার ভান করে আবার উঠে বলে, তাড়াতাড়ি যান, গোসল সেরে আসুন। দুপুরে না খেয়ে আছি, পেটের ভেতর ছুঁচোগুলো দৌড়চ্ছে। আচ্ছা বলে দীপ চলে গেল গোসল করতে। ফ্রেশ হয়ে একসাথে দুপুরের খাবার খেলো। বিকেল হওয়ার সাথে সাথে কে এসেছে নীরার সাথে দেখা করতে। অনেক দিন হয়ে গেছে দেখা করে না। কেয়া ও নীরা একসাথে সাথে গল্প করছে। কেয়া বলে ওঠে, জানিস সাদা বিলাই আমাকে প্রপোজ করেছে। কবে, কখন, কোথায়? আমাকে বলিসনি কেন? আরে কালকে করেছে প্রপোজ, আমি এখনো ঝুলিয়ে রেখেছি, একসেপ্ট করিনি। কেন করিসনি অ্যাকসেপ্ট? কেন আবার জানিস না, মেয়েদের একটু লজ্জা পেয়ে পেয়ে দেরি করতে হয়। আমিও সাদা বিলাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর একসেপ্ট করব। মেয়েদেরকে লজ্জা পেতে হয়? লজ্জা পাওয়ার বেনিফিট কি? একটা মেয়ে যত বেশি লজ্জা পাবে তার পার্টনার তাকে তত বেশি আদর যত্ন করে। কেয়ার কথা শুনে নীরা মনে মনে বলে, তাহলে আমাকেও লজ্জা পেতে হবে? আজ থেকে আমিও লজ্জা পাবো, কিন্তু আমার তো অত বেশি লজ্জা লাগে না। কেয়া আর নীরার আড্ডার ভিতরেই রিক কল করে কেয়াকে। কল রিসিভ করে রিক বলে, কোথায় তুমি চশমিশ? এই তো আপনার বাসার উল্টো বাসায়। আগে যে বাসাটা আমার বান্ধবীর ছিল ওটাতে এখন আমাকেও পাবেন না। আমি এখন বান্ধবীর আরেক বাসায়। পিছনে ঘুরে দেখো। কেয়া পিছনে ঘুরে দেখে রিক দাঁড়িয়ে আছে তাদের ছাদে। রিককে দেখে কেয়া কল কেটে দেয়। সাথে সাথে কেয়া তার ওনার শেষ কিনারা আঙ্গুলের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে ফ্লোরের দিকে তাকায়। কেয়া লজ্জা লজ্জা ভাব দেখে নীরা বিরক্ত। এভাবে কেউ লজ্জা পায়? তারপর নীরা তাকালো রিকের দিকে। রিক কেয়ার লজ্জা পাওয়া দেখে হাসতে থাকে। কেয়ার দিকেই তাকিয়ে আছে এক নাগারে।
কেয়াকে লজ্জা পেতে দেখে রিক বলে, আই হাই চশমিশ, তোমাকে তো লজ্জা পেলে আরও বেশি সুন্দর লাগে। চশমার ভিতরে তোমার ওই চোখে আমার জন্য লজ্জার আবির্ভাব ফুটে উঠেছে। ইস, এইটাকেই তো বলে লুকোচুরির গল্প।